আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরেকটা রিডিং প্যাসেজ সলভ করার জন্য চলে আসলাম। আজকে আমাদের প্যাসেজটির নাম হচ্ছে দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। তো প্যাসেজ যেমনই থাক, আমাদেরকে দেখতে হবে যে কোয়েশ্চেন টাইপ কেমন আছে এবং স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা চেষ্টা করব কোয়েশ্চেনগুলো সলভ করতে। তো আমরা যদি কোয়েশ্চেন টাইপ দেখতে থাকি, প্রথমে আছে কমপ্লিট দ্য নোটস বিলো, অথবা গ্যাপ ফিলিং আমরা যেটাকে বলি, যে বিভিন্ন গ্যাপ আছে বা শূন্যস্থান আছে, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো স্ট্র্যাটেজিসগুলো কী কী দেখুন। প্রথমে আপনি যদি এই গ্যাপ ফিলিং করতে চান, ইনস্ট্রাকশনটা পড়বেন চুজ ওয়ান ওয়ার্ড অনলি। যেহেতু এখানে বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে আমি একটা ওয়ার্ডই চুজ করতে পারবো। আচ্ছা, তো আমার গ্যাপ ফিলিংয়ের জন্য সবচেয়ে বেশি যেটা কমন বা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গেসিং। খুব সুন্দর করে আমাদেরকে গেস করতে হবে যে এখানে কোন ধরনের ওয়ার্ডটা বসতে পারে। তারপর আমাদেরকে কিওয়ার্ড ধরে ধরে এটা সলভ করতে হবে। যেমন আমি যদি প্রথমটা পড়ি, ইন ওয়াট অ্যান্ড বোল্টনস স্টিম ইঞ্জিন দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্কড টু আ গিয়ার সিস্টেম। তার মানে এখানে তো একটা নাম আছে ওয়াট অ্যান্ড বোল্টনস এবং তাদের স্টিম ইঞ্জিন, তো এটা তো অবশ্যই আমাদের থাকবে, এটার কোনো সিনোনিম থাকবে না। মুভমেন্ট, এটা আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তাই না? তো মুভমেন্টটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিওয়ার্ড হিসেবে ধরে রাখতে পারি। অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্কড টু দ্য গিয়ার সিস্টেম, তার মানে লিঙ্ক টু কিন্তু আর একটা ওয়ার্ড, তো এখানে কোনো একটা কিছু লিঙ্ক করা আছে। আচ্ছা, তারপরে এখানে গিয়ার সিস্টেম আছে, গিয়ার সিস্টেমেরও কিন্তু কোনো সিনোনিম থাকবে না, অর্থাৎ এটাও আমি প্যাসেজে সরাসরি পাবো। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি যে মুভমেন্ট আছে, তো মুভমেন্ট মানে নড়াচড়া, এটা মাথায় রাখবো। তো একটা স্টিম ইঞ্জিনে মুভমেন্ট অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্ক টু আ গিয়ার সিস্টেম, তো এখানে অবশ্যই একটা যন্ত্রপাতি টাইপের কিছু থাকবে যেটা আপনি সহজেই বুঝতে পারছেন। তাহলে আমরা দেখি যে ওয়াট এবং বোল্টনস কোথায় আছে এবং মুভমেন্ট কোথায় আছে। তো আমরা যদি একটু উপরের দিকে যাই, প্রথম দিকে থেকে আমাদেরকে খুঁজতে হবে। দেখুন এখানে দেখেন যে ওয়াট এবং ওই নামটা আছে কিনা, স্ক্যান করছি আমরা, তো এই প্যারাতে দেখেন এমন কোনো নাম নেই। এখানে আমাদের একটা স্টিম ইঞ্জিন, হ্যাঁ স্টিম ইঞ্জিনের একটা কথা আমরা পেয়েছি, অ্যাটমসফেরিক স্টিম ইঞ্জিন। নিউকোম্যানস ইনভেনশন ওয়াজ অরিজিনালি ইউজ টু পাওয়ার মেকানিক্স দ্যাট পাম্পড ওয়াটার আউট অফ মাইন্স ইন দ্য 1760 দ্য স্কটিশ জেমস ওয়াট। এখন কিন্তু জেমস ওয়াটটা আমরা পেলাম, তাই না? তো জেমস ওয়াটটা যেহেতু আমরা পেয়েছি, এখান থেকে পড়া শুরু করি। James Watt started to adopt one of the Newcomen's models and succeeded in making it far more efficient. Watt later worked with the English manufacturer Matthew Boulton to invent a new steam engine. A new steam engine আবার চলে আসছে, new steam engine একটু খেয়াল করবেন, driven by both the forward and backward strokes of the piston. While the gear mechanism it was connected to produce rotary motion. এখানে একটু খেয়াল করেন, driven by both the forward and backward strokes of the piston. While the gear mechanism it was connected to produce rotary motion. তো এখানে দেখেন কানেক্টেড কথাটা আছে। কানেক্টেড মানে কি, লেগে থাকা, তাই না, বা জড়িত থাকা। এখানে দেখুন আছে লিঙ্কড, তো লিঙ্কড আর কানেক্টেড কিন্তু কানেক্টেড সেম। তো মুভমেন্ট, কিসের মুভমেন্ট? তো মুভমেন্ট বলতে আমরা কিন্তু বুঝি নড়াচড়া, তাই না? তো এখানে আছে দেখেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস। তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড স্ট্রোকস দ্বারা আমাদের কিন্তু এখানে মুভমেন্ট বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, কিসের মুভমেন্ট? স্ট্রোকস অফ দ্য পিস্টন, পিস্টনের মুভমেন্ট, তাই না? তাহলে আনসারটা কিন্তু ইজিলি আমরা পিস্টন দিতে পারি। যে কোন একটা কিছু মুভমেন্ট, কোন অংশটার মুভমেন্ট যে ইঞ্জিনের হয় এবং সেটা রোটারি মোশনের সাথে কানেক্টেড এবং গিয়ার সিস্টেমের সাথে কানেক্টেড, সেটা পিস্টন। সেক্ষেত্রে আমাদের প্রথম আনসারটা পিস্টন হবে, রাইট। 2 নম্বর, আ গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস। স্টিম ইঞ্জিনকে পাওয়ার করার জন্য বড় ধরনের কিসের সাপ্লাই লাগে? তো এখানে দেখেন আমাদের ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার, তো রিকোয়ার্ড পাওয়ার দেওয়ার জন্য, তো পাওয়ার কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে যে কাকে পাওয়ার করার জন্য।
আ গ্রেটার সাপ্লাই অফ, অর্থাৎ বড় ধরনের কি লাগবে, হ্যাঁ, আ গ্রেটার সাপ্লাই। তো আমরা যদি এই গ্রেটার সাপ্লাইয়ের সিনোনিম খুঁজি, তারপর হচ্ছে পাওয়ারের সিনোনিম খুঁজি, মাঝখানে আমরা এটা পেয়ে যাব যে কী ধরনের সাপ্লাই লাগে। তার মানে কোনো একটা জ্বালানি বা এরকম কোনো একটা কিছু লাগবে, কারণ স্টিম ইঞ্জিনকে পাওয়ার করতে পারে বিদ্যুৎ বা এরকম কিছু একটা। তাহলে আমরা স্টিম ইঞ্জিনসে যাব এবং গ্রেটার সাপ্লাই অফ কোন জিনিসটা লাগে, হ্যাঁ। তো আমরা এর পরের থেকে খুঁজবো, যেখানে আমরা পেয়েছি অবশ্যই সিরিয়ালি পরের থেকে আমরা খুঁজবো যে বেশি পরিমাণ কি লাগে। The demand for coal, which was a relatively cheap energy source, grew rapidly during the Industrial Revolution as it was needed. দেখেন ওখানে কিন্তু রিকোয়ার্ড আছে আর এখানে আছে নিডেড। রিকোয়ার্ড আর নিডেড কিন্তু সিনোনিমস। দেখুন খেয়াল করুন, এখানে আছে হচ্ছে আমাদের রিকোয়ার্ড, তো এখানে আছে হচ্ছে নিডেড, তাই না? টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার্ড গুডস বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, স্টিম ইঞ্জিন হচ্ছে আমাদের পাওয়ার করার জন্য বা এটাকে হচ্ছে জ্বালানি দেওয়ার জন্য আমাদের কি দরকার হয়? কোল দরকার হয়, কোল। তো কোলটা হচ্ছে একটা জ্বালানি, কোলটাই দরকার হয় স্টিম ইঞ্জিনকে পাওয়ার করার জন্য। এভাবে আমরা ম্যাচ করলাম, তাই না? তাহলে আনসারটা কী হবে? আনসারটা হবে কোল। আচ্ছা, এরপরে দেখুন আমাদের আছে বিফোর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা খেয়াল রাখবো। বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্পিনার্স অ্যান্ড উইভার্স ওয়ার্কড এট হোম অ্যান্ড ইন ড্যাশ। তো এখানে স্পিনার্স অ্যান্ড ওয়ার্কার্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, যে তারা কোথায় কাজ করতো, তাই না? ওয়ার্ক হচ্ছে ভার্ব, হোম, যেহেতু হোম আছে সেখানে হোম থাকতে পারে বা হোমের কোনো সিনোনিম থাকতে পারে। অ্যান্ড ইন ড্যাশ, তার মানে এখানে অবশ্যই কোনো একটা লোকেশনের কথা বলছে, তাই না? তো এখন আমি হচ্ছে স্পিনার্স এবং উইভার্স তারা কোথায় থাকতো, আমি স্পিনার্স এবং উইভার্স কথাটা আমরা খুঁজবো, অবশ্যই এরকম কিছু পাবো। দেখুন এরপরে কোথায় আছে স্পিনার্স এবং উইভার্স। এখানে কিন্তু স্পিনার্স উইভার্স আছে, তাই না? তো এই লাইনটা যদি আমরা একটু পড়া শুরু করি এখান থেকে, হ্যাঁ। Britain had produced textiles like wool, linen and cotton for thousands of years, but prior to the Industrial Revolutionের আগে the British textile business was a true cottage industry with the work performed in small workshops. এই কাজগুলো কোথায় হতো? ছোট্ট ছোট্ট ওয়ার্কশপে হতো, or even homes by individual spinners and weavers। তার মানে স্পিনার্স এবং উইভার্সরা কোথায় কাজ করতো? বাসায় কাজ করতো। তো বাসা তো আমাদের এখানে দেয়াই আছে, তাই না? এখানে যদি আমরা একটু খেয়াল করি, তো বাসা কিন্তু এখানে দেয়াই আছে। তাহলে এখানে কি বাকি থাকলো? এখানে কিন্তু আমাদের বাকি থাকলো হচ্ছে ওয়ার্কশপস। তাহলে ইজিলি আমরা আনসারটা কিন্তু ওয়ার্কশপস দিতে পারি। তো আনসারটা হবে ওয়ার্কশপস। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর, নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড। এখানেও কিন্তু একটা ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে নিডেড টু প্রডিউস, হ্যাঁ, অর্থাৎ এটা একটু মার্ক করে রাখি। নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড টু প্রডিউস ক্লোথ ওয়ান্স দ্য স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ওয়ার ইনভেন্টেড। অর্থাৎ পাওয়ার লুম এবং হচ্ছে জেনি যখন আবিষ্কার হলো, স্পিনিং জেনি এবং পাওয়ার লুম, তখন আমাদের নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড, আমাদের কোন জিনিসটা খুব বেশি দরকার ছিল না, কোন জিনিসটা দরকার খুব একটা ছিল না। এখন আসলে আমরা দেখি যে কোন জিনিসটা আমাদের বেশি দরকার ছিল না। আচ্ছা, এরপরের থেকে আমরা যদি একটু দেখি, স্টার্টিং ইন দ্য mid-1700s, innovations like the spinning jenny and the power loom, এই যে স্পিনিং জেনি এবং পাওয়ার লুম কিন্তু চলে আসছে। স্পিনিং জেনি এবং পাওয়ার লুম, তার মানে এখান থেকে যদি আমরা একটু দেখি, starting in the mid-1700s, innovation like the spinning jenny and the power loom made weaving cloth and spinning yarn and thread much easier. আচ্ছা, with these machines relatively little labor was required, আবার required আসলো। তো required-এর সাথে আমাদের কিন্তু সিনোনিম হচ্ছে needed। relatively little labor was required, তার মানে কি লেবারটা কিন্তু খুব কম দরকার ছিল, লেবারটা খুব কম দরকার ছিল, অর্থাৎ শ্রম খুব কম দরকার ছিল। তাহলে শ্রম যেহেতু অনেক কম দরকার ছিল, এখানে আমরা যদি আনসারটা দিই লেবার, ইজিলি আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আনসারটা কি হবে? লেবার। এখানে আমরা লেবার দেব, রাইট। নাম্বার 5, সামথিং কি লিখছে এখানে, স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার ড্যাশ। অর্থাৎ
স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক, অর্থাৎ আয়রনের যে স্মেল্টিং এবং হচ্ছে ওর যখন মিলিত হতো, রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার ড্যাশ, অর্থাৎ এটা এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করতো দ্যাট ওয়াজ বেটার ড্যাশ। তো শূন্যস্থানের আগের ওয়ার্ডটা অবশ্যই মার্ক করব বেটার। তো এটার বেটার কি ছিল, অর্থাৎ যখন নাকি আয়রন ওর এবং কোক মিলে যেত তখন হচ্ছে ভালো কি তৈরি হতো। তো এখানে আমাদের এই হচ্ছে আয়রন হচ্ছে কিওয়ার্ড হিসেবে রাখবো, আয়রন ওর এবং কোক এই দুইটা কিন্তু কিওয়ার্ড হিসেবে আমরা রাখবো। হ্যাঁ, এখন যদি আমরা উপরের দিকে আসি তাহলে দেখুন এখানে কি আমাদের পাচ্ছি আমরা, এই যে এখানে চলে আসছি কিন্তু। হ্যাঁ, আয়রন ওর উইথ কোক। তাহলে যদি এটা আমরা একটু খেয়াল করি, দেখুন চিফ মানে হচ্ছে এখানে প্রধান, তাই না? চিফ অ্যামং দ্য নিউ টেকনিক্স ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক, ম্যাটেরিয়াল মেড বাই হিটিং ইনস্টেড অফ ট্র্যাডিশনাল চারকোল। দিস মেথড ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউস মেটালস দ্যাট ওয়ার অফ হায়ার কোয়ালিটি। খেয়াল করুন, হায়ার, তো হায়ার মানে কিন্তু বেটার, এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। আর আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বেটার, এটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, তাই না? এভাবে ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে, দেখেন আছে কোয়ালিটি, তার মানে এটা হায়ার একটা কোয়ালিটি দিত, তাহলে আমাদের আনসার হবে কোয়ালিটি। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো ভোক্যাবুলারি দেখেছেন, আমাদের খুবই কাজে দিচ্ছে এগুলো বের করার জন্য। ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ, অর্থাৎ আয়রন বা আয়রন যেটাকে উচ্চারণ করি আমরা, লোহার ব্যবহার কিন্তু অনেক বেড়ে গেল উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ। গ্রোথ কোন জিনিস বেড়ে যাওয়ার কারণে আমাদের এই লোহার যে ডিমান্ড সেটাও বেড়ে গেল, তাই না? তো এখানে কিন্তু ডিমান্ড কিন্তু একটা আমাদের কিওয়ার্ড এবং গ্রোথ কিন্তু একটা কিওয়ার্ড। এখন দেখেন আসলে কোন জিনিসটা বেড়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা এর পরের থেকে খুঁজি কোন জিনিসটা ডিমান্ড বেড়ে গিয়েছিল। দেখেন, enabling Britain's iron and steel production to expand in response to demand, এখানে কিন্তু ডিমান্ড কথাটা সরাসরি দিয়েছে, তাই না? আচ্ছা, created by the Napoleonic Wars and the expansion of the railways for the 1830s, তার মানে এই এক্সপানশন মানে কিন্তু বেড়ে যাওয়া, তাই না, বা বৃদ্ধি পাওয়া। আর এখানে একটু খেয়াল করেন, যদি আপনারা একটু হোপফুলি বুঝতে পেরেছিলেন, গ্রোথ, তো গ্রোথ মানে কিন্তু এক্সপান্ড হয়েছে, তাই না? এক্সপানশন অফ দ্য কি, কোন সেক্টরের বৃদ্ধি পেয়েছে? দেখেন রেলওয়েজ, তাই না? তো এখন কিন্তু এটা সুন্দর মিলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তো আনসারটা হবে রেলওয়েজ, অর্থাৎ এক্সপান্ড ইন রেসপন্স টু ডিমান্ড ক্রিয়েটেড বাই নেপোলিয়নিক ওয়ার্স অ্যান্ড দ্য এক্সপানশন অফ দ্য রেলওয়েজ ফ্রম দ্য 1830s। তাহলে আনসারটা হবে আমাদের রেলওয়েজ। ওকে, এরপরে আমাদের হচ্ছে লাস্ট একটা থাকলো আরবানাইজেশন, তাই না? তো আরবানাইজেশনের ফলে কি হলো? স্মল টাউনস টার্নড ইনটু সিটিজ, অর্থাৎ ছোট ছোট শহরগুলো শহরে পরিণত হলো ভেরি কুইকলি। দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি, ক্রাউডেড অ্যান্ড ল্যাকড সাফিসিয়েন্ট হ্যাশ, অর্থাৎ নতুন শহর ছিল অনেক ডার্টি, তো ডার্টি আমরা হচ্ছে একটু সিনোনিম হিসেবে রাখি। ক্রাউডেড অনেক লোক সংখ্যা ছিল, যেটা শহরে টিপিক্যালি থাকে। ল্যাকড সাফিসিয়েন্ট ড্যাশ, অর্থাৎ কোন জিনিসটা কমতি ছিল? অবশ্যই এখানে কোনো একটা সুযোগ সুবিধা থাকবে যেটার কিন্তু কমতি ছিল। তাহলে ডার্টি, ক্রাউডেড, ল্যাকড এগুলো যদি আমরা খেয়াল করি নতুন শহরে, তাহলে আমরা দেখবেন পেয়ে যাব। তো আরবানাইজেশনের ব্যাপারটা দেখি এরপরে কী আছে। আমরা আরবানাইজেশন খুঁজবো এখানে। হ্যাঁ, একটু স্ক্যান করছি আরবানাইজেশন কোথায় আছে। তো আরবানাইজেশন কিন্তু এখানে নেই, এখানে আছে। দেখেন, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন পিপলস লাইভস ওয়াজ ইমেন্স, although many people in Britain had begun moving to the cities, এটাই তো urbanization, তাই না? From rural areas before the industrial revolution, this accelerated dramatically with industrialization as the rise of the large factories turned smaller towns into major cities in just a few decades. This rapid urbanization, তাই না, এই সরাসরি ওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। This rapid urbanization brought significant challenges as overcrowded কথাটাও কিন্তু ছিল, তাই না? Overcrowded cities suffer from pollution and inadequate sanitation, তার মানে inadequate মানে অপর্যাপ্ত, আর ওখানে আছে ল্যাক। দেখেছেন ভোকাবুলারি কীভাবে কাজে দিয়েছে? inadequate মানে অপর্যাপ্ত, আর এখানে আছে হচ্ছে ল্যাকড মানে কম ছিল। তাহলে সাফিসিয়েন্ট কী হবে? এটার পরের ওয়ার্ডটা দেখি, যেটা আছে স্যানিটেশন। তাহলে আনসারটা হচ্ছে আমি স্যানিটেশন দিতে পারি। তো এখানে আনসারটা আমাদের স্যানিটেশন হবে, অর্থাৎ ল্যাক, সাফিসিয়েন্ট, স্যানিটেশন। এভাবে আমাদের হচ্ছে
এই গ্যাপ ফিলিংগুলো করে ফেলতে হবে। তো দেখলেন ইজিলি কিন্তু আমরা করে ফেললাম এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে এই 8 থেকে 13 এই ট্রু ফলস নট গিভেনগুলো আমরা একটু সলভ করি। হ্যাঁ, তো এটার স্ট্র্যাটেজি কি, অবশ্যই আপনাকে স্টেটমেন্টটা পড়তে হবে। যদি দেখেন যে স্টেটমেন্টটা পুরোপুরি মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে প্যাসেজের স্টেটমেন্টের সাথে বা লাইনের সাথে মিলে যাচ্ছে, তাহলে ট্রু। আর যদি সামহাও কন্ট্রাডিক্ট করে, ফলস এবং নট গিভেনের মধ্যে কিন্তু প্যাচ লাগাবেন না, যদি কন্ট্রাডিক্ট করে অর্থাৎ ভুল ইনফরমেশন থাকে বা অমিলযুক্ত কিছু থাকে, ফলস হবে। আর ইনফরমেশন আপনি পাচ্ছেন না, এটা ট্রু নাকি ফলস আপনি কোনোভাবেই বলতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা নট গিভেন হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। যেমন এখানে কি আছে, ব্রিটেনস ক্যানাল নেটওয়ার্ক গ্রু র্যাপিডলি সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি। তাহলে ব্রিটেনের ক্যানাল নেটওয়ার্ক গ্রু র্যাপিডলি, অনেক ব্যাপকভাবে কিন্তু বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো বেড়ে যাওয়ার ফলে মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যাতে আরও বেশি গুডস বা পণ্যগুলো সারা দেশে ট্রান্সপোর্ট হতে পারত। আচ্ছা, তো এটার হচ্ছে সারা দেশে যে পণ্য ঠিকমতো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো, এটার কারণ হচ্ছে কি, তাদের ক্যানাল নেটওয়ার্ক কিন্তু বেড়ে গিয়েছিল। তাহলে আমরা দেখি যে ক্যানাল নেটওয়ার্ক কি আসলে কি বেড়ে গিয়েছিল, তা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, ক্যানাল নেটওয়ার্ক কোথায় আছে, আমরা এর পরে থেকে দেখি ক্যানাল নেটওয়ার্ক পাই কিনা। ক্যানাল নেটওয়ার্ক তো এখানে নেই। উপরে কি কোনো ক্যানাল নেটওয়ার্ক আছে? আমরা দেখি ক্যানাল নেটওয়ার্ক কোথাও আছে কিনা, চোখে তো পড়েনি। এখানে দেখেন রেলওয়েজের কথা আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু কোথাও ক্যানাল নেটওয়ার্কের কথা পেলাম না। তো যেহেতু আমরা ক্যানাল নেটওয়ার্কের কথা পেলাম না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নট গিভেন দিতে পারি। হ্যাঁ, তো প্রথম আনসারটা আমরা দেব নট গিভেন, কারণ এরকম কোনো ইনফরমেশন আমি প্যাসেজে পাইনি। তো এটার আনসারটা আমরা কিন্তু নট গিভেন দিতে পারি। হ্যাঁ, নট গিভেন দিয়ে দিতে পারি। তো এটা আনসার দেখেন আমি নট গিভেন দিয়ে দিলাম, কারণ এমন কোনো কিছু আমরা কিন্তু প্যাসেজে পাইনি। ক্যানাল নেটওয়ার্কের ব্যাপারে কিছু বলা নেই। আচ্ছা, এখন 9 নম্বরটা যদি খেয়াল করি, costs in the iron industry rose when the technique of smelting iron ore coke was introduced। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের কস্টস, এটা আমি মার্ক করি, আর রোজ হচ্ছে ভার্ব, তাই না? তো কি বেড়ে গেল? কস্ট বেড়ে গেল। কিসের? আয়রন ইন্ডাস্ট্রি, লোহার ইন্ডাস্ট্রির কস্ট বেড়ে গেল। when the technique of smelting iron ore with coke was introduced, যখন এই স্মেল্টিংয়ের হচ্ছে প্রসেসটা বের হলো, যে আয়রন ওর কোকের সাথে মিলে স্মেল্ট হবে, তখন আসলে আমাদের দাম বেড়ে গেল। কি? আয়রন ইন্ডাস্ট্রির আয়রনের দাম বেড়ে গেল। এখন আমরা দেখি যে আসলে কি দাম বাড়লো নাকি কমলো, খেয়াল করি। তো এটা আমরা কোথায় পেয়েছিলাম? অবশ্যই আপনাদের মনে আছে, স্মেল্টিং অফ আয়রন, আয়রন আয়রন, এই যেখানে কিন্তু আছে, তাই না? খেয়াল করুন যে the British iron industry also underwent major change as it adopted new innovations. Chief among the new techniques was the smelting of iron ore with coke, a material made by heating coal instead of traditional charcoal. This method was cheaper. এই মেথডটা কিন্তু ছিল সস্তা, চিপার, আগের থেকে বেশি সস্তা, অ্যান্ড প্রডিউস মেটালস দ্যাট ওয়ার অফ হায়ার কোয়ালিটি। এখানে আছে সস্তা, আর এখানে আছে হচ্ছে আমাদের খেয়াল করেন দাম বেড়ে গেছে। না, দাম তো কমবে, কারণ সস্তা ছিল, তার মানে এটা আমরা চোখ বন্ধ করেই কি ফলস দিয়ে দিতে পারি। আচ্ছা, 10 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, স্যামুয়েল মুরস কমিউনিকেশন সিস্টেম ওয়াজ মোর রিলায়েবল দেন দ্যাট ডেভেলপড বাই উইলিয়াম কোক অ্যান্ড চার্লস উইস্টন। অর্থাৎ এখানে দুটো নাম আছে, দেখেন, কোক এবং চার্লস উইস্টন, তাদের থেকে হচ্ছে আমাদের স্যামুয়েল মুরস, তার কমিউনিকেশন সিস্টেমটা কী ছিল? আরও বেশি ভালো ছিল, রিলায়েবল ছিল। তার মানে এখানে আমাদেরকে এই ইনফরমেশন দুইটা কিন্তু অবশ্যই পেতে হবে। অর্থাৎ স্যামুয়েল মুরসের কমিউনিকেশন কেমন ছিল এবং এই কমিউনিকেশনটা উইলিয়াম কোক এবং চার্লস উইস্টনের থেকে ভালো ছিল কিনা। এখানে একটা ওয়ার্ড আছে, দেখেন, দেন। তার মানে হচ্ছে
যে দেনের আগে একটা জিনিস আছে যে স্যামুয়েল মুরসের আমাদের কমিউনিকেশন সিস্টেম বেশি ভালো ছিল কার থেকে? উইলিয়াম কোক এবং চার্লস উইস্টনের থেকে। এখন আমাদেরকে দেখতে হবে যে এরকম আছে কিনা। তার আগে আমাদের এই তিনটা নাম খুঁজতে হবে, স্যামুয়েল মুরস, চার্লস উইস্টন। দেখুন কোথায় পাওয়া যায় নামগুলো। স্যামুয়েল মুরস এখানে আছে, তাই না? তো এখানে যেহেতু নামগুলো আছে আমি এখান থেকে পড়া শুরু করি। British inventors William Coke and Charles Winston patented the first commercial telegraphy system. In the 1830s and 1840s, Samuel Morse and other inventors worked on their own versions in the United States. তারা তাদের নিজেদের ভার্সন নিয়ে কাজ করলো এবং তাদের মধ্যে একজন টেলিগ্রাফি আবিষ্কার করলো। Coke and Winston's system was soon used for railway signaling in the UK. তাদের দুইজনের যে আবিষ্কৃত একটা সিস্টেম আছে এটা ইউকেতে ব্যবহার হওয়া শুরু করলো রেলওয়ে সিগন্যালিংয়ের জন্য। অ্যাজ দ্য স্পিড অফ দ্য নিউ লোকোমেটিভস ইনক্রিজ, যেহেতু যানবাহনের সংখ্যা বা এই যানের সংখ্যা বেড়ে গেল, ইট ওয়াজ এসেনশিয়াল টু হ্যাভ আ ফাস্ট অ্যান্ড ইফেক্টিভ মিনস অফ অ্যাভয়েডিং কলিউশনস। এটার জন্য কিন্তু অ্যাভয়েডিং কলিউশন, অর্থাৎ কলিউশন মানে কি? সংঘর্ষ অনেকটা কমে গেল তাদের এই আবিষ্কার ব্যবহার করার জন্য। কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কম্প্যারিজন নাই, অর্থাৎ কারটা ভালো কারটা খারাপ এইখান থেকে আপনি কিন্তু কোনো কম্প্যারিজন পাচ্ছেন না যে কারটা ভালো কারটা খারাপ, কোনো কম্প্যারিজন পাচ্ছেন না। দেখেন যেহেতু কম্প্যারিজন পাচ্ছি না তখন এই ক্ষেত্রেও আমাদের কিছু করার নেই, আনসারটা আমরা নট গিভেন দেব, নট গিভেনই দিতে হবে আমাদের। ওকে, এরপরে দেখেন 11, দ্য ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টরস অফ সোসাইটি। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তারা যে অর্থনৈতিক বেনিফিট পেল, ইকোনমিক বেনিফিটস, এখানে হচ্ছে সাবজেক্ট, ওয়ার লিমিটেড, তো ওয়ার হচ্ছে ভার্ব, তো এটা খুবই লিমিটেড ছিল, ইকোনমিক বেনিফিটস খুবই লিমিটেড ছিল টু সার্টেন সেক্টর অফ সোসাইটি, অর্থাৎ সোসাইটির কিছু কিছু অংশের মানুষের জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বেনিফিটটা তারা পেয়েছে, কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ বেনিফিট পায়নি। এখন তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বেশিরভাগ মানুষ কি বেনিফিট পেয়েছে কি পায়নি। তা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কিভাবে কি আছে। তো এখান থেকে দেখি, the impact of the industrial revolution on people's lives was immense মানে ব্যাপক. Although many people in Britain had begun moving to cities from rural areas before the industrial revolution, this accelerated dramatically with industrialization. অর্থাৎ গ্রাম থেকে শহরে মানুষের মুভ করার যে গতি, অ্যাসিলারেশন, এটা কিন্তু বেড়ে গেল। As the rise of large factories turned smaller towns into major cities in just a few decades, this rapid urbanization brought significant challenges as overcrowded cities suffered from pollution. তো এখানে ইনফরমেশনটা নেই, তো দেখি পরবর্তীতে প্যারায় পাই কিনা, নইলে তো এটাও নট গিভেন হবে। Although industrialization increased the country's economic output overall and improved the standard of living for the middle and upper classes, many poor continued to struggle. হ্যাঁ, এখানে কিন্তু ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, তাই না? Many poor people continued to struggle, অর্থাৎ এটা লাইফটা ইমপ্রুভ করেছে, তাই না? লাইফটা কিন্তু ইমপ্রুভ করেছে কাদের? যারা হচ্ছে মিডল এবং আপার মিডল ক্লাস। মিডল এবং আপার মিডল ক্লাসের মানুষরা বেনিফিট পেয়েছে, কিন্তু পোর পিপলরা কি বেনিফিট পায়নি। আর এখানে আছে হচ্ছে এরা হচ্ছে অল্প কিছু লোক বেনিফিট পেয়েছে। হ্যাঁ, তার মানে এখানে সঠিক কথাই বলেছে, সব মানুষ বেনিফিট পায়নি, তো এটা আমি ট্রু দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে 12, দেখুন, সাম স্কিলড weavers believe that the introduction of the new textile machines would lead to job losses. অর্থাৎ কিছু স্কিলড উইভার্স তারা বিশ্বাস করত যে যেহেতু নতুন টেক্সটাইল মেশিন আবিষ্কার হয়েছে, এই মেশিন আবিষ্কারের ফলে তারা কিন্তু জবলেস হয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু ভয়ে ছিল যে আসলেই তারা জবলেস হয় কিনা। তো আমি যদি একটু খেয়াল করি যে এই নিউ উইভার্সদের কথা কই আছে, তাই না? স্কিলড উইভার্সদের কথা কই আছে। তো দেখুন স্কিল উইভার্সদের কথা হোপফুলি আমরা পরতে পাবো। উইভার্স এখানে কিন্তু উইভার্সের কথা আছে, তাই না? তো এখান থেকে আমরা পড়া শুরু করি। A few desperate weavers began breaking into factories and smashing textiles machines. They called themselves Luddites after Ned Ludd, a young apprentice who was rumored to have breaked a textile machine. অর্থাৎ সে একটা টেক্সটাইল মেশিন ভেঙে ফেলেছে। হ্যাঁ, অর্থাৎ মানে many had spent years learning their craft
and they feared that তারা ভয় পেয়েছে হ্যাঁ that unskilled machine operators were robbing them of their livelihood হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আনসারটা দিয়ে দিয়েছে কিছু আপনার লোক ছিল উইভার্স তারা হচ্ছে যেটা বর্ণনা করেছে যে এই যে মেশিন অপারেটরস ছিল তারা তো আনস্কিল কিন্তু তারা রব মানে কি ডাকাতি করা আমাদের লাইভলিহুড আমাদের জীবিকা তারা ডাকাতি করে নিয়ে যাচ্ছে তার মানে কি তারা আমাদেরকে জব থেকে বের করে দিচ্ছে এবং এর জন্য তারা কিছু ভাঙচুরও করেছে তাই না এই যেখানে আছে রেক মানে ভাঙচুর করেছে তারা তার মানে অবশ্যই হ্যাঁ তাদের মধ্যে একটা ভয় ছিল যে আমরা জবলেস হয়ে যাব হ্যাঁ এটা অবশ্যই সত্যি কথা ট্রু হবে লাস্ট ওয়ানটা দেখি দেয়ার ওয়াজ সাম সিম্প্যাথি অ্যামং লোকাল পিপল ফর দ্য লুডিটস হু আর অ্যারেস্টেড নিয়ার হার্ডার্সফিল্ড অর্থাৎ হার্ডার্সফিল্ডের নামক একটা জায়গায় সেখানে কিছু লুডিটস তারা হচ্ছে অ্যারেস্ট হয়েছিল তো লোকাল পিপল তাদের প্রতি কিছু সিম্প্যাথি প্রকাশ করেছে তাই না মানে কিছু সিম্প্যাথি একটু সহমর্মিতা ছিল লোকাল পিপলদের হ্যাঁ আচ্ছা লুডিটসদের জন্য তাই এখন দেখি যে লোকাল পিপলদের আসলেই তাদের প্রতি সিম্প্যাথি ছিল কি ছিল না তো আমি যদি এখানে খেয়াল করি The first major instances of machine breaking took place in Atho and city of Nottingham and the patients soon spread across the country. Machine breaking luddites attacked and burned factories. তাদের মানে হচ্ছে কিছু কার্যকলাপের কথা বলছে এখানে তারা কি খারাপ কাজ করেছে and in some cases they even exchanged gunfire with company guards and soldiers. The workers wanted employers to stop installing new machinery but the British government responded to the uprising by making machine breaking punishable by death. The unrest finally reached its peak in Atho when a few luddites were shot during an attack on a mill near একটা জায়গা. In the days that followed, other luddites were arrested and dozens were hanged or transported to Australia. অর্থাৎ অনেককে অ্যারেস্ট করলো লুডিসদেরকে মানে অনেকদেরকে হ্যাংড মানে ফাঁসি দিল অনেকদেরকে অস্ট্রেলিয়া বনবাসে পাঠিয়ে দিল বাট বাই এত দ্য লুডিস রেজিস্ট্যান্স হ্যাড অল বাট ভ্যানিশ কিন্তু 1813 সালের মধ্যে কি তাদের এক্সিস্টেন্স নষ্ট হয়ে গেল হ্যাঁ তো তাদের প্রতি লোকাল পিপলদের সিম্প্যাথি ছিল কি ছিল না কোনো ক্লু নাই এখানে তার মানে এখানেও আনসারটা হবে নট গিভেন ওকে নট গিভেন হবে আনসার তো এই হচ্ছে আমাদের একটা রিডিং প্যাসেজ গেল তো এটা ডিফিকাল্টি লেভেল কিন্তু বেশি না এটা সহজই বলতে হবে তো আমরা খুব ইজি লজিকে এবং আমরা হচ্ছে ইংলিশের খুব বেশি জিনিস জানতে হবে না রিডিংয়ের অত বেশি প্রভাব হবে না এটা পারার জন্য তো আপনারা হচ্ছে ক্লাসটা জয়েন করলেন এখন নিজেরা বাসায় আপনারা এটা সলভ করবেন বা এই ভিডিওটি বারবার দেখবেন হোপফুলি আপনাদের এটা ঠিক হয়ে যাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে জয়েন করার জন্য